নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত জানাই। তো আজকে ভাবছিলাম তোমাদের সাথে একটু গল্প করব। তোমরা গল্প করতে বা গল্প শুনতে সবাই ভালোবাসো তো? আশা করি সবাই ভালোবাসো। তা যে আমার ছেলেও গল্প শোনার জন্য খুব উদগ্রীব হয়ে বসে আছে। তোমাদের দেখো দ্বাদশ শ্রেণীর পাঠ্যে আমি লিখে দিয়েছি, লেখাগুলো তোমরা কিন্তু খাতা পেন বের করে নোট করবে। ক্লাস 12-এ দেখো একটা গদ্য আছে, বনগতা গুহা। ঠিক আছে, এবার এই বনগতা গুহা গল্পটা আমি তোমাদের এখন বলবো। শেষে আমি এখানে কি লিখেছি, কেন লিখেছি বলছি। দেখো, এটা অনেক দিন আগের গল্প। এই গল্পটা নেওয়া হয়েছে সহস্র এক আরব্য রজনী, এই সহস্র এক আরব্য রজনী থেকে। এই সহস্র এক আরব্য রজনী, এখানে একটা গল্প আছে আলিবাবা 40 চোর। সেই আলিবাবা 40 চোরকে সংস্কৃত অনুবাদ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে চোর ও চত্বারিংশী কথা। চত্বারিংশী মানে 40। আর এই সংস্কৃত অনুবাদ কে করেছেন? পণ্ডিত শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। এগুলো তোমাদের প্রশ্ন হবে, মনে রাখবি, গল্পে আসছি, দাঁড়াও, পূর্ব কথা আলোচনা করিনি। পণ্ডিত শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। আর এই যে তোমাদের গল্পটা আছে বনগতা গুহা, এটা চোর চত্বারিংশী কথার প্রথম অংশ। বোঝা গেল? তাহলে মূল গ্রন্থ কি? সহস্র এক আরব্য রজনী। সেখান থেকে সেটাকে, তার মধ্যে কোন গল্পটা? আলিবাবা 40 চোর। এই গল্পটাকে চোরচত্বারিংশী কথা এই নামে, চোরচত্বারিংশী কথা এই নামে অনুবাদ করা হয়েছে। কে করেছেন? পণ্ডিত শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। আর তারই প্রথম অংশ হচ্ছে বনগতা। খুব মন দিয়ে শোনো, ঠিক আছে? অনেক অনেক কাল আগে, হ্যাঁ, প্রাচীনকালে পার্শিক নগরে, পার্শিক নগর মানে ওই পারস্য দেশের এক নগরে দুই সহোদর ভাই বাস করত। সহোদর মানে নিজের মায়ের পেটের ভাই বাস করত। একজনের নাম ছিল কশ্যপ আর একজনের নাম ছিল অলিপর্বা। তা এদের বাবার না খুব একটা ধন সম্পদ ছিল না, খুব গরিব ছিল। বাবু এটার হাত দিলে নড়ে যাবে, দাদা দিদিরা শুনতে পাবে না, এইটা তুমি হাত দিও না। ওদের বাবা খুব গরিব ছিলেন, হ্যাঁ। তা ওনার মৃত্যু যা হয়েছে, বয়স হয়েছে অনেক, মৃত্যুকাল আসন্ন। মৃত্যুকাল আসন্ন দেখে ওদের বাবা কি করলেন? দুই ছেলেকে ডাকলেন। উনি খুব একটা যে ওনার পয়সা ছিল তা নয়, তা তিনি কি করলেন? তার যে সম্পত্তি যেটুকু ছিল দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। বড় ছেলের নাম কশ্যপ, ছোট ছেলের নাম অলিপর্বা। তা বড় ছেলে কশ্যপ কিছুদিনের মধ্যে সে ওই নগরের এক বিরাট ধনীর মেয়েকে বিবাহ করল। তোমরা জানো, বড় লোকের মেয়েকে বিয়ে করলে বড় লোক হয়ে যাবে। গরিবের ছেলে যদি বড় লোকের মেয়েকে বিয়ে করে ধনীই হবে, বা কোনো গরিবের মেয়ে বড় লোকের ছেলেকে বিয়ে করলেও ধনী হয়। কি হলো, এত বড় লোকের মেয়েকে বিয়ে করলো, তার মানে যাকে বিয়ে করলো সে ছিল বণিক শ্রেষ্ঠ। তাই পক্ষান্তরে এই কশ্যপ সেও বণিক শ্রেষ্ঠ হয়ে গেল। আর বণিক শ্রেষ্ঠ হওয়ার ফলে কি হলো? প্রচুর টাকা পয়সা, প্রভূত ধন সম্পদ, এসবের সে অধিকারী হলো। আর তার ফলে এত ধন সম্পদ হয়ে গেল, সে যখন যেটা চাইতো সব কিছু হাতের কাছে পেয়ে যেত। কোনো কিছুই তার হাতের বাইরে ছিল না, ঈপ্সিত কোনো কিছুই মানে তার হাতের বাইরে ছিল না, যখন যা চাইতো তাই পেত। এটা তো গেল কশ্যপের গল্প। এবার আসছি গল্পের মূল নায়ক অলিপর্বার গল্পে। হাতটা এখানে দিচ্ছ বারবার, টাচ লাগলে এটা নড়ে যাবে না, সরে যাও ওদিকে। এবার আসছি অলিপর্বার গল্পে। তোমাদের ছোট্ট ভাই আছে না, একটা পুচকু মিষ্টি, দুষ্টুমি করে একটু। অলিপর্বা হলো এই নাটকে, এই গল্পের মূল নায়ক। হ্যাঁ, কশ্যপের ভাই অলিপর্বা, বাবা অল্প সম্পত্তি দিয়েছে। তো
তো ও এক গরিবের মেয়েকেই বিবাহ করেছে, বুঝলে, ধনী নয়। যা হয় আর কি, নিজেরও অল্প সম্পত্তি, আর বিয়েও করেছে গরিব ঘরে, তাই সে একটা গরিবই, মানে খুব গরিব ছিল আর কি। কোনো রকমে কায় ক্লেশে দিনপাত করত, একটা শ্রীহীন কুটজ বা কুটিরে বসবাস করত। আর কলত্র মানে স্ত্রীকে, অপত্য মানে সন্তানদের সে পালন করত কি করে জানো? কাঠ কেটে। আগেকার দিনে কাঠ কাটাটা কিন্তু একটা কাজের মধ্যে পড়তো। তো অলিপর্বা প্রতিদিন কাঠ কাটতে যেত বনে, গভীর জঙ্গলে। তারপর কাঠ কেটে, অলিপর্বা প্রতিদিন বনে কাঠ কাটতে যেত। কাঠ কেটে ওর 3টে পোষা গাধা ছিল। 3টে পোষা গাধায় কাঠগুলোকে চাপিয়ে, গাধার পিঠে চাপিয়ে নগরে এনে কাঠগুলো বিক্রি করত। এবার অলিপর্বা একদিন প্রতিদিন যেমন বনে যায় তেমন বনে গেছে। এবার কাছাকাছি কাঠগুলো শেষ হয়ে গেলে গভীর জঙ্গলে যায় না, তো অলিপর্বা কি করেছে, আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে গেছে যে যদি আরো ভালো কাঠ পাই, আরো ভালো কাঠ পাই। অনেক গভীর জঙ্গলে গিয়ে কাঠ কেটেছে, কাঠ টাঠ কেটে গাধার পিঠে চাপিয়েছে বাড়ি আসবে। তারপর হঠাৎ দেখে কি বনের মধ্যে অনেকটা দূরে একে বেঁকে ধুলোর রাশি উঠছে। অলিপর্বা চিন্তা করলো, খুব চালাক ছিল অলিপর্বা, এই ধুলোর রাশিটা এগিয়ে আসছে তো আমার দিকে এগিয়ে আসছে। আর এই যে এত ধুলো উঠছে, এদিকে তো কোনো রাজারা আসে না এত গভীর বনে, তাহলে ব্যাপারটা কি? চিন্তা করলো তাহলে একমাত্র দস্যুরাই আসবে, দস্যু ছাড়া অন্য কেউ আসবে না। অলিপর্বা ভাবলো, আমি যদি এখন এইখানেই দাঁড়িয়ে থাকি, দস্যুরা আমাকে দেখলেই সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। তাহলে কি করা যায়? এখান থেকে পালিয়ে যাব, তারও তো উপায় নেই, দস্যুরা যেভাবে দ্রুত বেগে আসছে। তখন কি করেছে, 3টে যে গাধা ছিল তাদেরকে অনেক দূরে লতা গুল্ম, সেই ঝোপঝাড় আছে না, সেখানে লুকিয়ে রেখেছে। আর নিজে কি করেছে, এই কাছাকাছি একখানা বিরাট ঘন পাতাওয়ালা গাছে শাখা পল্লবে ভর্তি ওটাই লুকিয়ে রয়েছে। মানে অলিপর্বা বাইরে সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু অলিপর্বাকে কেউ কিছু দেখতে পাচ্ছে না। এই অলিপর্বার পারস্য দেশে কি নামে ছিল না? আলিবাবা। আর কশ্যপ ছিল কাশ্যপ নামে। তোমরা সিনেমা দেখোনি? সিনেমাটা দেখবে, আলিবাবা 40 জন। যাই হোক, এবার কিছুক্ষণ পর ওই ধুলো উঠতে উঠতে ঘোড়ার খুরের শব্দে সেখানে বেশ কিছু লোকজন এসে দাঁড়ালো, ঠিক অলিপর্বা যে গাছে আছে কাছাকাছি। তখন অলিপর্বা গুনলো, প্রত্যেককে গুনে দেখছে 40 জন লোক ছিল। 40 জন, 44 মানে কি 40 জন। অলিপর্বা এবার বুঝে গেল এটা দস্যু। তারপর দেখছে ওখানে একটা বিরাট খাড়া পাহাড়, সেখানে মানুষের পক্ষে যাওয়া তো দুঃসাধ্য ব্যাপার। সেই পাহাড়ের নিচে ওই লোকগুলো এলো, তাদের ঘোড়াগুলোকে তারা গাছের সঙ্গে বাঁধলো, ঘোড়ার বলগাগুলো আলগা করলো, আর সে ঘোড়ার থলে মানে কাছে যে থলেগুলো ছিল, সোনার গলায় যে থলেগুলো বাঁধা ছিল, সেই থলেগুলোকে নিল। দেখেই মনে হচ্ছে যে ওর মধ্যে সোনা ও ভরাই আছে, বেশ ভারী ভারী। নিয়ে সবাই দাঁড়ালো। দাঁড়ানোর পর কি হলো? দাঁড়ানোর পর দেখলো যে ওই যে 40 জন চোর, তার মধ্যে একজন বেশ বিশিষ্ট আকার দেখতে। আমরাও দেখবে কোথাও যখন বেড়াতে টেড়াতে যাই, কোনো ভাষণ টাষণ দেওয়ার জায়গা হয়, তার সেখানে যে গেস্ট থাকে আমরা কিন্তু দেখলে মোটামুটি আঁচ করে নিতে পারি যে এই গেস্ট। উনিও সেরকম আঁচ করে নিলেন যে এই যে লোকটা গুহার সামনে দরজায় গিয়ে দাঁড়ালো, এ নিশ্চয়ই এদের দস্যু দলের সর্দার হবে। তা সিনেমাটায় একটা মন্ত্র ছিল, তোমরা জানো? চিচিং ফাক,
চিচিং ফাঁক, চিচিং ফাঁক বলে দরজা খুলে যায়। আর পার্শ্বিক নগরে যে সিনেমায়, হিন্দি সিনেমায় যে গল্পটা দেখেছি, ওই সিনেমাটায় যে মন্ত্রটা দেখেছি সেটা ছিল খুলজা সিমসিম। হ্যাঁ, এবার ওই দস্যুদের যে সর্দার সে ওখানে দাঁড়িয়ে সে কি মন্ত্র করলো জানো? এ দেখো আমি লিখে দিয়েছি, স্কন্দরাজ নমস্তেস্তু চৌর্য পাঠোপদেশিক। পুরোটা লিখতে পারিনি, তোমাদের যখন প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াবো তখন আমি সবটুকু লিখবো। দস্যু দেব দারমিদং বিব্রতং কৃপয়া কুরু। হে স্কন্দরাজ, স্কন্দরাজ বলছে এখানে কার্তিক, তুমি চৌর্য বিদ্যায় পারদর্শী বা চৌর্য বিদ্যার সম্রাট, হে দস্যুদেব দয়া করে দরজাটা খোলো। যেই মাত্র দরজাটা খুললো, আর ওদিকে অলিপর্বা কি করছে, সে সব মন্ত্রগুলো ভালো করে শুনে মুখস্থ করে নিচ্ছে। তার মানে অলিপর্বার স্মরণ শক্তি অনেক বেশি। দরজাটা খুললে দেখা গেল, গুহার দরজাটা খুললে বেশ একটা পথ বেরিয়ে এলো। সেই পথে প্রথমে সব অনুচররা প্রবেশ করলো, তারপর সর্দার প্রবেশ করলেন এবং দরজাটা বন্ধ হয়ে গেল। না, সর্দার প্রবেশ করলেন। এখন অলিপর্বা মনে মনে ভাবছে, খুব চালাক ছিল, বলছেন আমি যদি এই গাছ থেকে নামি আর এরা যদি এখন বেরিয়ে আসে আমাকে তো দেখলেই মেরে ফেলবে, কি করব? এখন আমি গাছ থেকে নামবো না। এই ভেবে সে গাছের মধ্যেই লুকিয়ে বেশ খানিকক্ষণ সময় কেটে গেছে। তারপর আবার সেই 40 জন বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে আসার পর আবার সর্দার আবার একটা মন্ত্র বললেন, এবার দরজা বন্ধ করার মন্ত্র, সেই একই মন্ত্র, স্কন্দরাজ নমস্তেস্তু চৌর্য পাঠোপদেশিক দস্যুমে দেব দারুমেদং সংবৃতং কৃপয়া কুরু। হে চোরদের গুরু, দস্যুদের দেবতা, যেটা তোমরা বাংলায় পড়েছিলে চিচিং বন্ধ মানে বন্ধ হয়ে যাওয়া, সংবৃতং মানে বন্ধ করা, সংবৃতং কৃপয়া কুরু, কৃপা করে সংবৃত করে দাও, বন্ধ করে দাও দরজাটা। যেই মাত্র কচিত মাত্র তস্মিন পদ্মে, যেই মাত্র পদ্মটা পড়লো অমনি গুহার দরজাটা বন্ধ হয়ে গেল। আর গুহার দরজাটা বন্ধ হওয়ার পর সেই সকলে মিলে ওখান থেকে চলে গেল ঘোড়া নিয়ে। এবার অলিপর্বা মনে মনে ভাবছে, আমি এক্ষুনি নামবো না, এক্ষুনি যদি আমি নামি আর এরা যদি কোনো জিনিস ভুলে যায়, ভুলে গিয়ে আবার নিতে আসে, তখন কি করতে পারে? আমাকে দেখলে আবার মেরে ফেলবে। তাই ও না নামলো না, কিছুক্ষণ দেখলো। দেখার পর যখন দেখলো যে ঘোড়ার শব্দ, পায়ের শব্দ অনেক দূরে চলে গেছে, তখন ধীরে ধীরে গাছ থেকে নামলো। নেমে কবিতাগুলো মুখস্থ করে নিয়েছে, জানো, ভীষণ চালাক। এইবার আবার দাঁড়ালো, পর্বতের সামনে দাঁড়ালো, ওই খাড়া পাহাড়টার সামনে দাঁড়িয়ে খোলার যে মন্ত্র সেটা পড়লো। আর যেই মন্ত্র খোলার মন্ত্র পড়লো অমনি দরজাটা খুলে গেল। অলিপর্বা এবার দরজা খোলা দেখে একটু ভয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ধীরে 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 ঢুকলো। ঢুকে গিয়ে দেখছে রাশি রাশি সোনা, রাশি রাশি হিরে জহরত, দামি দামি কাপড়, বস্ত্র, খাবার দাবার। অলিপর্বার কিন্তু লোভ ছিল না, জানো। অলিপর্বা কি করলো, ওই সোনা গয়না যেগুলো আছে সেগুলোকে নিয়ে এলো, সোনার মুদ্রা টুদ্রা টানতে টানতে গুহার দরজার সামনে নিয়ে এলো। আর কতটা নিল, ঠিক যতটুকু তার গাধা বহন করতে পারবে। তার মানে দরদি ছিল, বেশি বইয়ে দিল না, না ওরা আর এলো। এবার কি করেছে, সেইগুলো নিয়ে 3টে গাধা পিঠে চাপালো, চাপিয়ে 3টে গাধাকে নিয়ে দরজা বন্ধ করার মন্ত্র বলে দরজাটা বন্ধ করে নগরে চলে গেল। কেমন লাগলো গল্পটা? ভালো লাগছে? এসো দাদা দিদিদের একটা হাই বলে যায়, দিক দিয়ে নেমে এসো। আর শোনো, আজকে আমি গল্পটা শুধু শোনালাম তোমাদের, হ্যাঁ, এই গল্পটা তোমরা মনে করে খাতায় লিখে রাখবে যতটুকু মনে থাকে। আর তোমরা পরের দিন থেকে আমি এই যে গদ্যটা বনগতা গুহা প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি ভিডিও পোস্ট করবো। আমি একদিন 11 একদিন 12 দেবো, হ্যাঁ, প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি তোমাদের পড়াবো।
প্রত্যেকটা লাইন ধরে ধরে ভিডিও পোস্ট হবে, তোমরা কিন্তু মন দিয়ে দেখবে আমার ভিডিওগুলো। আর প্রত্যেক দিন পেতে গেলে কি করতে হবে আমার ভিডিওগুলো, চ্যানেলটায় লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, কি কি করতে হবে, লাইক করতে হবে, লাইক করতে হবে বন্ধুরা, সাবস্ক্রাইব, কমেন্ট করে দে, শেয়ার 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 করে দে, কমেন্ট বন্ধু না তোমার দাদা দিদি হবে, দাদা দিদি তুমি কমেন্টে লিখে দে, মা ভালো পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, আর আমি এটা হয়ে গেলে আমি তোমাদের প্রচুর এমসিকিউ কোশ্চেন দেব। আর তোমাদের আমি এত সুন্দর করে পড়িয়ে দেবো এমসিকিউ কোশ্চেনের জন্য, তোমাদেরকে আর আলাদা করে মানে পড়তে হবে না, মানে ওই রিডিং এর মাধ্যমেই তোমরা পারবে। আর আমি সঙ্গে সঙ্গে রিডিং পড়াবো, সঙ্গে সঙ্গে তোমাদের উত্তর দিতে বলবো, তোমরা কমেন্ট করে সঙ্গে সঙ্গে উত্তর দেবে। হ্যাঁ, আর আরো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমরা সবাই খুব ভালো থাকবে, আশা করি আমার পড়ানো তোমাদের ভালো লেগেছে। আজকে গল্প বললাম, পরের দিন পুরো শ্লোক ধরে ধরে বলবো, প্রত্যেকটা লাইন ধরে ধরে বলবো, প্রত্যেকটা শব্দের অর্থ বলে দেবো, তোমরা নিজেরাই করতে পারবে, নিজেরা বড় প্রশ্ন তোমাদের লেখাবো। তোমাদের কিন্তু আলাদা করে আর কারোর সাহায্যের দরকার পড়বে না, আমি তোমাদের এমন করে পড়িয়ে দেবো। খুব ভালো থেকো, মা সরস্বতী তোমাদের মঙ্গল করুন, বিদ্যা বুদ্ধি প্রদান করুন, অনেক আশীর্বাদ রইল। আজকে রাখছি। হ্যাঁ, টাটা, বাই বাই বন্ধুরা, আবার কালকে দেখা হবে। কেটে দাও।